স্বাগত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশ বাণিজ্য সংবাদে সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তার সরকার। ডিজিটাল আর্থিক সেবা ও প্রযুক্তির সম্প্রসারণে বেসরকারি খাতের অংশীদারিত্বকেও স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কার্পিন। সাক্ষাতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও নিরাপদ, সহজ ও দ্রুত করার বিষয়ে ভিসা কাজ করতে আগ্রহী বলে জানান স্টিফেন কার্পিন। সাধারণ মানুষের নিত্যদিনের লেনদেন সহজ করতে মেট্রো রেল, টোল প্লাজা ও এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন সরকারি ও জনসেবামূলক ব্যবস্থায় ভিসা কার্ড ব্যবহারের সুযোগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও বৈঠকে আলোচনা হয়। বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও ক্রিয়েটিভ ইকোনমির বিকাশে অবদান রাখতে ভিসা আগ্রহী বলে জানান স্টিফেন কার্পিন। আর ডিজিটাল অর্থনীতি, বিনিয়োগ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে ভিসার মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগিতা চান সরকার প্রধান। এদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ এমচেমের একটি প্রতিনিধি দল। সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত সরকার। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ব্যবসা সহজ না হলে দেশি বিদেশি বিনিয়োগের পরিবেশ তৈরি করা কঠিন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার চট্টগ্রাম বন্দর ভবনে বন্দর ও কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বলেন, আমদানি রপ্তানি প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় জটিলতা কমিয়ে দ্রুত স্বচ্ছ সেবা নিশ্চিত করতে হবে। এ সময় দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে গতি বাড়াতে চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের কার্যক্রম আরও সমন্বয়ের নির্দেশ দেন তিনি। পাশাপাশি দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বন্দর, কাস্টমস ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান অর্থমন্ত্রী। বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করে জনগণের কর্মসংস্থান সৃষ্টি করা, আমাদের রপ্তানি বাড়ানো, আমাদের শিল্পায়ন বাড়ানো এবং ব্যবসার জন্য একটি পরিবেশ সৃষ্টি করা, যাতে করে ব্যবসায়ীরা কোনো বাধাগ্রস্ত না হয়ে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে। জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে সরকার আগ্রহী বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার ঢাকা ক্লাবে এফইআরবি আয়োজিত এক সেমিনারে কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিদ্যুৎ জ্বালানি সংকট তাৎক্ষণিকভাবে সমাধান সম্ভব নয়। গ্যাস সরবরাহে ঘাটতি, আমদানি নির্ভরতা আর ক্রমবর্ধমান চাহিদার চাপে জটিল হচ্ছে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি। এমন বাস্তবতায় জ্বালানি খাতের সংকট সম্ভাবনা উত্তরণের উপায় শীর্ষক সেমিনারের আয়োজন করে জ্বালানি বিটের সংগঠন এফইআরবি। এতে দেশের জ্বালানি পরিস্থিতি ও সক্ষমতা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন। গ্যাস গ্রিড নিডস টু বি শান্ট। আপনি গ্যাস গ্রিডটাকে আর বাড়াবার কোনো সুযোগই নাই, আস্তে আস্তে কমান। জ্বালানি সংকটের প্রভাব পড়ছে ব্যবসা বাণিজ্য। ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফেরানো কঠিন। যদি ইনফ্রাস্ট্রাকচার আমাদের থাকে, তাহলে প্রাইভেট সেক্টর, গভর্নমেন্টের যারই থাক না কেন, উই ক্যান হ্যাভ প্রোডাক্টস অ্যাভেলেবল, উই ক্যান সাপ্লাই এনার্জি। বিশেষজ্ঞদের মতে ২-৪ মাসে জ্বালানি সংকট সমাধানের সুযোগ নেই। তাই গ্যাসের পাশাপাশি বিকল্প জ্বালানি ব্যবহারের পরামর্শ তাদের। আইওসি থেকে গ্যাসের দাম বাপেক্সের কি করে বেশি হয়? ইন্ডিয়া থেকে বিদ্যুৎ আনলে সেটার দাম কম পড়ে, কয়লা বিদ্যুৎ, পিডিবির দাম কেন বেশি পড়ে? Renewable will not give the full solution for Bangladesh. আমাদের ইম্পোর্ট ডিপেন্ডেন্সি থেকে কোনো মুক্তি নাই। আগামী ৩০-৪০ বছর আমাদেরকে ইম্পোর্ট করতেই হবে জ্বালানি। বিদ্যুৎ ও জ্বালানি সংকট তাৎক্ষণিকভাবে সমাধান সম্ভব নয় জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। এই সমস্যার দায় আমাদের না, এ কথা বলেও পার পাবার কোনো সুযোগ নেই, কারণ বাংলাদেশের জনগণ ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করেছেন। সংকট মোকাবিলায় বিদ্যুতের বিকল্প উৎস বাড়ানোর উপর জোর দেওয়ার কথা জানান বিদ্যুৎ মন্ত্রী। বলেন, সারা দেশে ওপেক্স মডেলে রুফটপ সোলার বিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা সরকারের। যখন জেনারেল আইন তৈরি হবে, তখন তো একটা কোম্পানির তৈরি হবে না, সবার জন্য তৈরি হবে। এই জ্বালানিটিকে নিয়ে অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে যাচ্ছে,
অনেকে ষড়যন্ত্র করছে। সংকট কাটাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি মাতার বাড়িতে এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও জানান মন্ত্রীরা। বছর শাহিনুর ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও সঠিকভাবে নদী ব্যবহার করা হয়নি বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁয়ে মূল শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় শুমারি সমন্বয়কারী, জেলা শুমারি সমন্বয়কারী এবং উপজেলা শুমারি সমন্বয়কারীদের নৌযান শুমারি নিয়ে 3 দিনের কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, নদী এবং নৌপথকে সঠিকভাবে ব্যবহার করার সময় এখনই। এ সময় শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রমের বিষয়ে দিক নির্দেশনা দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। মানুষের কিন্তু একটি ভীতি যে অতীতে তৈরি হয়েছিল, সেটি কিন্তু পরিপূর্ণভাবে যে কেটে গেছে এই কথা বলার কিন্তু সুযোগ নেই। আপনি যখন তথ্য জানতে চাইবেন, প্রথম কিন্তু মানুষ জানতে চাইবে তথ্য দিয়ে আপনি কি করবেন। তাদের মধ্যে একটি ভয় থাকবে যে তাকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা। যথার্থ উপাত্ত পেলেই আমরা ঠিকঠাক মতো বাস্তব সংলগ্ন তথ্য পাব। না হলে আমাদের এমন ধরনের কৃত্রিম বাস্তবতা যেটা পূর্বতন ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি। ইলিশের প্রজনন বাড়াতে নদী ড্রেজিং করে পানি প্রবাহ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে প্রজনন মৌসুমে জেলেদের প্রণোদনা বাড়ানোর কথাও জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, বাট আমরা এটাকে আমাদের আগে 100% ইম্পোর্ট হতো। আগামী দিনগুলিতে আমরা আমাদের ল্যাবেই বা আমাদের ফ্যাক্টরিতেই প্রোডাকশন করার প্রস্তুতি নিচ্ছি। ভরা মৌসুমেও রাজধানীর বাজারে ইলিশের জন্য হাহাকার। বর্তমানে পদ্মার ঝিকিমিকি রূপালী ইলিশ বাস্তবে সাধারণ মানুষের সাধ্যের বাইরে এক আক্ষেপের নাম। বাজারে ইলিশের সরবরাহ একেবারে কম, যার কারণে দামও অনেক বেশি। নদী ভরাট আর জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণেই ইলিশের উৎপাদন কম বলে মত বিশেষজ্ঞদের। আলভি রায়হানের রিপোর্ট। বর্ষার এই ভরা মৌসুমে বাজার সয়লাভ হওয়ার কথা ছিল রূপালী ইলিশের, কিন্তু রাজধানীর বাজারের চিত্রটা ঠিক তার উল্টো। থরে থরে সাজানো ইলিশ থাকলেও তা দেখে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া উপায় নেই সাধারণ ক্রেতাদের। 1 কেজি ওজনের ইলিশ কিনতে পকেট থেকে খসাতে হচ্ছে প্রায় 3000 থেকে 3200 টাকা। এ চিত্র শুধু বাজারে নয়, নদী কিংবা গভীর সমুদ্রেও। ট্রলার নিয়ে দিনরাত জাল ফেলেও মিলছে না কাঙ্ক্ষিত মাছের দেখা। নদী ও সাগরের পানির নাব্য সংকট, মাত্রাতিরিক্ত দূষণ আর নদী ভরাটের কারণে এবার দিক বদলেছে ইলিশের ঝাঁক। ফলে ফাঁকা ট্রলার নিয়ে ঘাটে ফিরে এসে দেনার দায়ে দিশেহারা উপকূলের জেলেরা। পায় কিছু ঝাটকি 6-7 কেজি, এতে আমাদের চালানি ওঠে না। আমাদের এই বছর সিজনটা খুবই খারাপ, বুঝতে দেখছি আমরা নদী থেকে ঠিকঠাক মাছ মারা পাই না। বড় ইলিশ পাওয়া যায় না, ছোট ইলিশ পাওয়া যায়। ওদের আমাদের ব্যবসা বাণিজ্য তেমন একটা চলে না। গত বছরের তুলনায় এই বছর বড় ইলিশ অনেকই কম। মাছ আপনার সাগরে সমুদ্রেই তো আপনার ধরা পড়ে না, জেলেরা মাছ পাচ্ছে না তো। বিশেষজ্ঞদের মতে জাটকা ও মা ইলিশ নিধন বন্ধ না হওয়া এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব, নদী ভরাট, নদীগুলোতে পানি স্বল্পতা আর প্রজনন ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাভাবিক বিচরণে বাধাগ্রস্ত এই জাতীয় সম্পদের। আগে তো শুধু ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য ছিল, এখন প্লাস্টিক পলিউশন এটার সাথে যোগ হয়েছে। ইলিশ সাগর থেকে নদীতে আসতে পারছে না। তারা যে ডিম দেওয়ার জন্য আসবে, নদীর মুখের যে গভীরতা দরকার হয়, 10 মিটার গভীরতা দরকার হয় তার মাইগ্রেট করতে গেলে, সেইটা অনেক জায়গায় গভীরতাটা নাই। আর একটা বড় কারণ হলো আমরা যে অনেক বেশি ধরে ফেলি, একেবারেই আইন আছে, আইনের প্রয়োগ নাই। বিশ্বে ইলিশ উৎপাদনে একটি স্থান বাংলাদেশের। রূপালী মাছের ঐতিহ্য ধরে রাখতে যদি প্রজনন ক্ষেত্র এর নদী রক্ষা না করা যায়, তবে হয়তো নিম্ন ও মধ্যবিত্তের খাবারের মেনু থেকে চিরতরে হারিয়ে যাবে এই ইলিশের স্বাদ। আমাদের ক্রয় ক্ষমতার বাইরে আমরা ইলিশ মাছ খাইতে পারবো না। মধ্যবিত্ত এবং সাধারণ যারা মানুষ তারা খাইতে পারবে না, একমাত্র বড় লোকরা কিনে খাইতে পারবে। সরকারি জব করে বা ভালো ইয়ে করে তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমাদের মতো মানুষ তো এটা খুবই এক্সপেন্সিভ হয়ে যায়, কেনার মতন অবস্থা দেখতেছি না। সরকারি উদ্যোগ আর প্রাকৃতিক পরিবেশ রক্ষা না করা গেলে রূপালী ইলিশের স্বাদ হয়তো একদিন সাধারণ মানুষের কাছে শুধুই গল্প হয়ে থাকবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা। আবারও স্বাগত দেশ বাণিজ্যে।
রাশিয়ান এফইএস রিটেইলের ইনভয়েস সংক্রান্ত জটিলতার কারণে রপ্তানি অর্থ পরিশোধ না করার ফলে ক্ষতিগ্রস্ত পোশাক কারখানাগুলোর দায় দেনা আইনগতভাবে দায়বদ্ধ সংশ্লিষ্ট পক্ষের সঙ্গেই নিষ্পত্তির ব্যাপারে একমত হয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমই এবং ফ্যাশন ব্র্যান্ড এলপিপি। একই সঙ্গে সীমিত সংখ্যক তৃতীয় পক্ষের বিরোধের প্রভাব যেন পুরো পোশাক খাত ও দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কে না পড়ে সেজন্য বিভ্রান্তিকর প্রচার এড়ানোর আহ্বান জানিয়েছে উভয় পক্ষ। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে বিজিএমই সভাপতি মাহমুদ হাসান খান ও এলপিপি ডিরেক্টর টম কো বলেন, ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর পাওনা দেনা সংশ্লিষ্ট আইনগতভাবে দায়বদ্ধ পক্ষের সঙ্গে নিষ্পত্তি করা উচিত। মন্থর অর্থনীতি প্রবৃদ্ধির বৈশ্বিক বাস্তবতায় উন্নয়নশীল দেশগুলোর জন্য সম্ভাবনার নতুন দ্বার খুলে দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। তবে এ সুযোগ কাজে লাগাতে হলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সহ দক্ষ মানব সম্পদ এবং কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো দ্রুত গড়ে তুলতে হবে, এমনটাই বলছে বিশ্বব্যাংক। অন্যদিকে এআই এর প্রভাবে 2041 সালের মধ্যে দেশের পোশাক খাতের 12 লাখ শ্রমিক কর্মসংস্থান হারাবে বলে শঙ্কা সিপিডির। আরাফাত ইসলামের রিপোর্ট। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারলে যে উন্নয়ন লক্ষ্য অর্জনে সাধারণত প্রায় 1 শতাব্দী সময় লাগতে পারে, কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহারের মাধ্যমে তা মাত্র 1 দশকে অর্জন করা সম্ভব বলে মনে করছে বিশ্বব্যাংক। সম্প্রতি সংস্থাটির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। বিশ্বব্যাংক বলছে, গত 3 দশকের মধ্যে বর্তমানে উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি সবচেয়ে দুর্বল গড় প্রবৃদ্ধির সময় পার করছে। তবে 2030 সালের শেষ দিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বৈশ্বিক প্রবৃদ্ধিতে নতুন গতি আনতে পারে। তবে এই সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্রে প্রয়োজনীয় বিদ্যুৎ, উচ্চগতির ইন্টারনেট, কম্পিউটিং সক্ষমতা এবং দক্ষ মানব সম্পদের ঘাটতি রয়েছে। অন্যদিকে সিপিডির সাম্প্রতিক এক গবেষণা বলছে, প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারের ফলে 2041 সালের মধ্যে তৈরি পোশাক খাতের প্রায় 60% নারী কর্মী চাকরি হারানোর ঝুঁকিতে পড়বেন। একই সঙ্গে অটোমেশনের কারণে প্রায় 12,20,000 পোশাক শ্রমিকের কর্মসংস্থানও ঝুঁকির মধ্যে রয়েছে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, যুগের সাথে তাল মিলে চলতে গেলে অটোমেশনের বিকল্প নেই। তবে চাকরি হারানোর শঙ্কা বিবেচনায় দক্ষতা অর্জন জরুরি। যেই শ্রমিকটা আশঙ্কা করছে কর্ম হারাবে, তার উচিত যে তাকে অলরাউন্ড পারফরমেন্সের দিকে যাওয়া, তাকে বিভিন্ন দিক সম্পর্কে সে নিজেকে ডেভেলপ করতে হবে। তাইলে মানে যত কিছু কর্মটা সে হারাবে না। সরকারের যে টিটিসিগুলি আছে বা আরও ট্রেনিং ইনস্টিটিউট কি করা যায়, সরকার কিন্তু এটা নিয়ে খুব সিরিয়াস, কিন্তু ওনারা চেষ্টা করছেন এগুলি করতে। তো আমরা মনে করছি যে একটা আশঙ্কা করছি কর্ম হারাবে একটা বড় সংখ্যক লোক, পাশাপাশি আবার কর্মক্ষেত্রও কিন্তু তৈরি হবে। অর্থনীতিবিদদের মতে, এআই এর প্রভাবে কর্মসংস্থান হারানোর চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি বেসরকারি নীতিমালা গ্রহণ ও কার্যকর বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। আমরা যদি প্রযুক্তির সাথে তাল মেলাতে না পারি এবং সেইটার সাথে আমার উৎপাদনশীলতা হারাই, তাহলে আমাদের বাজার হারানোর ঝুঁকিটা বেশি এবং তখন কর্মসংস্থানের ঝুঁকিটা আরো বড় হবে। সুতরাং যারা আমাদের এখানে শ্রমিকরা আছেন বা নতুন যারা শ্রমবাজারে আসতে যাচ্ছেন, তাদেরকে এই প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিতে পারাটাই হলো আমাদের জন্য সবচাইতে বড় লক্ষ্য হওয়া উচিত। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পুনর্গঠিত বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদের মেয়াদ সর্বোচ্চ 2 বছরের সীমা তুলে দেওয়া হয়েছে। ফলে প্রয়োজন অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ দেয়া এসব পর্ষদ 2 বছর পার হওয়ার পরও দায়িত্ব পালন করতে পারবে। ব্যাংক কোম্পানি আইন 1991 এর 121 ধারায় দেয়া ক্ষমতা বলে এই বিষয়ে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, নতুন নির্দেশনার ফলে ব্যাংক কোম্পানির ক্ষেত্রে এই 2 বছরের সীমার কার্যকর থাকছে না। অর্থাৎ কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিলের পর বাংলাদেশ ব্যাংক নতুন পর্ষদ নিয়োগ করলে প্রয়োজন অনুযায়ী ওই পর্ষদ 2 বছরের বেশি সময় দায়িত্ব পালন করতে পারবে। যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানে ভাটা পড়ায় দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমেছে। এর সঙ্গে বিনিয়োগকারীরা এখন মূল্যস্ফীতি নিয়ে হালনাগাদ তথ্যের অপেক্ষায় থাকায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। গেল সোমবার স্পট মার্কেটে স্বর্ণের দাম 0.1% বেড়ে প্রতি আউন্স 4,345.09 ডলারে পৌঁছায়। আর মার্কিন গোল্ড ফিউচার্সের দাম 0.1% বেড়ে প্রতি আউন্স 4,404.80 ডলারে দাঁড়ায়। এদিকে দেশের বাজারে এখন ভ্যাট সহ 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম পড়ছে 2,34,038 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম 2,23,000
541 টাকা। এবার দেখে নেব চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স। দেশের বৃহৎ বেসরকারি বিমান সংস্থাটির মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগ এক্সিকিউটিভ ও সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 10 আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 20 আগস্ট পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি ফুল স্ট্যাক ডেভেলপার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 10 আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 17 আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই ছিল ইসলামী ব্যাংক পিএলসির সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সঙ্গে থাকুন।